তো সুতরাং ওই সময় এটা তোলা হয় নাই, বা ওই সময় এটা যখন হয় নাই, যখন আপিলে গেছে এটা, তখন কিন্তু ওনার পক্ষে এটা ডিফিকাল্ট হয়ে গেছে। এখন কোর্টের পক্ষে আবার কোর্ট কিন্তু আবার সব সাইড দেখতে পারবে, কোর্টের ক্ষমতাটা হয়তো আর একটু বেশি। আমরা একটা এখন যেহেতু এটা কোর্টে গেছে, আমরা এটার উপরে এখন মন্তব্য করি, কোর্টের উপরে মন্তব্য না করি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছ থেকেই প্রথম জানতে চাইবো যে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে দলীয় প্রতীক নিয়ে করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী, এজন্য আইন সংশোধনেরও তাগিদ দিয়েছেন তিনি। আপনি স্থানীয় সরকার সচিব ছিলেন দীর্ঘদিন, আপনি এই তাগিদকে কতখানি যৌক্তিক মনে করছেন? আমি স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের কাছে এটা জানতে চাইবো, সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী, আপনার মতামত জানবো এই একই বিষয়ে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, দলীয় প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাটা আপনি সমর্থন করেন কিনা, খুব সংক্ষেপে যদি? আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়া উচিত। কেন মনে করি? কারণ আমরা যদি গত স্বাধীন বাংলাদেশের ইতিহাস দেখি বা এর আগেরও ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব যে স্থানীয় সরকার নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই অংশগ্রহণ করেন, তারা রাজনৈতিক দলের সমর্থন পান। এবং আমরা একটা জাস্ট চেষ্টা করছি যে না না না, এটা দলীয় নির্বাচন নয়, সুতরাং আমরা দলের ভিত্তিতে এটা করছি না। কিন্তু ওটা করে আসলে কোনো কিছু হচ্ছে না। আপনি মিডিয়া রিপোর্টও যদি দেখেন, এটা তো সিটি কর্পোরেশন খুবই হাই ভোল্টেজ নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন রাজধানী। যদি আপনি ইউনিয়ন পরিষদও দেখবেন যে আপনি মিডিয়াতে রিপোর্ট করছেন যে ইউনিয়ন পরিষদের এই 4,500 যারা নির্বাচিত হয়েছেন, তার এত সংখ্যক লোক আওয়ামী লীগ, এত সংখ্যক বিএনপি, এত সংখ্যক অন্যান্য দলের। তো একই বিষয় উপজেলার ক্ষেত্রে ঘটতেছে, একই বিষয় পৌরসভার ক্ষেত্রে ঘটতেছে, সিটি কর্পোরেশন তাই ঘটছে। সুতরাং এটা দলীয় ভিত্তিতেই করা উচিত। এবং আমি এটাও মনে করি যে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, মানে যেটা আছে সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এবং যে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের যে কাঠামোটা আছে, এই কাঠামোটা আসলে আমাদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, ফর্ম অফ ডেমোক্রেসি, এটার সাথে যায় না। আসলে এখানে আছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসির মতো। এটা আইয়ুব খান সাহেব চালু করে গেছিলেন এবং আমরা ওইটাই কন্টিনিউ করতেছি। আমরা এটা ঠিক, এখানে একটা রিফর্ম হওয়া উচিত। আমরা যদি এখানে পার্লামেন্টারি পদ্ধতির ব্যবস্থা চালু করতে পারি, তাহলে মেয়র সাহেবরা আরো বেশি তাদের জবাবদিহিতা থাকবে, তারা কাউন্সিলরদের প্রতি জবাবদিহি থাকবেন এবং জনগণের কাছে জবাবদিহি। মানে আপনি বলতে চাইছেন যে তারা কাউন্সিলররাই সরাসরি মেয়র, কাউন্সিলর নির্বাচন হওয়ার পরে কাউন্সিলরদের মধ্য থেকে তারা মেয়রকে নির্বাচন করবেন, যাকে সমর্থন করবেন তিনি মেয়র নির্বাচিত হবেন। তখন মেয়র সাহেব, আগের যেমন মেয়র সাহেব ঢাকার একজন মেয়র 2.5 বছরে একটিও মিটিং করেন নাই, তখন এই ধরনের ঘটনা ঘটবে না। এবং আপনি কাউন্সিলর লেভেলে আপনি উপযুক্ত প্রার্থী এবং ভালো প্রার্থী পাবেন, যারা কাউন্সিলর লেভেলে এসে সিটি পরিষদ, এটা একটা পরিষদ এবং এটা পরিষদ হিসেবে কাজ করার কথা, যেটা এখন কাজ করছে না, তখন আপনি এই পরিষদটা পাবেন এবং পরিষদটা তখন জনগণের সেবায় কাজে লাগবে বলে আমি মনে করি। ব্যারিস্টার হায়দার আলী, আপনি কি মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে দলীয় প্রতীকে হওয়া সম্ভব উচিত কিনা? আমাদের দেশে সবসময় দেখতে হবে বাস্তবতা এবং ইতিহাস। এদেশের ইতিহাস হলো নির্দলীয়, দলে সে সদস্য হতে পারে, কিন্তু দলীয় ভিত্তিতে তার সাধারণত নির্বাচন অতীতে কখনো হতো না। তবে গত কয়েক বছরে আমরা লক্ষ্য করছি যে সরকারি দল অথবা বিরোধী দল তাদের ক্যান্ডিডেট পরোক্ষভাবে তারা সেখানে, প্রত্যক্ষভাবে, হ্যাঁ প্রত্যক্ষ বা পরোক্ষ বলতে পারে, তারা দলের কেন্দ্রীয় নেতা, এখন কিন্তু তারা কেন্দ্রীয় নেতা সিম্বল কিন্তু তারা ব্যবহার করে না। লক্ষ্য করছেন, যেমন উপজেলা নির্বাচন কেউ নৌকা ইউজ করে, তারপরে ধানের শীষ ইউজ করে, এবং সেই কিন্তু পরোক্ষভাবে চলছে। কিন্তু নৌকা বা ধানের শীষ ইউজ না করার পক্ষে তাহলে আপনি মত দিচ্ছেন যে এটি ঠিক পন্থা না? এটা মানে যেহেতু স্থানীয় কিছু তো আপনার এটা ডিফারেন্স থাকতেই হবে, স্থানীয়তে আপনি ডিফারেন্স থাকাটা মনে করছেন। জনাব তোফায়েল আহমেদ, আপনি কি মনে করছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে কি আপনি একমত যে এটি দলীয়ভাবে হওয়া উচিত? প্রধানমন্ত্রীর বক্তব্যটা খুব বিস্তারিত আসেনি, শুধুমাত্র দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য আইন পরিবর্তন করলে সেটা খুব ভালো ফল দেবে না দলীয়ভাবে। কিন্তু যেটা জনাব আবু আলম শহীদ খান সাহেব বলার চেষ্টা করেছেন, যখন আমরা দলীয় নির্বাচন করতে যাব দলীয় ভিত্তিতে, তখন কিন্তু আমার সাংগঠনিক কাঠামোটা পরিবর্তন করতে হবে, তখন কিন্তু এটা সুফল দিবে। এবং আমরা যদি অন্য দেশের দিকে তাকাই, আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট আমাদের প্রতিবেশী বা দেশগুলোর দিকে তাকাই, ভারতের দিকে তাকাই। জাস্ট আমি যেহেতু কথাটা শহীদ সাহেব বলে ফেলেছেন, আমি শুধু একটা এক্সাম্পলটা দিচ্ছি। কলকাতা সিটি কর্পোরেশনে 144টা ওয়ার্ড, 144টা ওয়ার্ড থেকে এই 18 তারিখ নির্বাচন, আগামী 18 তারিখ, এই মাসের 18 তারিখ, আমাদের আগে হচ্ছে এটা। এই নির্বাচনে তারা কোনো মেয়র প্রার্থী নাই, সব কাউন্সিলররা প্রার্থী হচ্ছে, সব দল তাদের কাউন্সিলর নমিনেট করছে। এখন ওখানে এই কাউন্সিলর নমিনেশনের মধ্যেই কিন্তু মেয়র হওয়ার উপযুক্ত লোক আছে, মেয়র ইন কাউন্সিল, ওই যে কাউন্সিলের যে মেম্বার হওয়ার উপযুক্ত লোক আছে,
এবং ব্যারিস্টার থেকে আরম্ভ করে ডাক্তার, উকিল, মাস্টার সবই আছে এর ভিতরে। এখন যখন নির্বাচন হয়ে যাবে তখন কি হবে, এখন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা, তাহলে তৃণমূলের মেয়র আছেন, তৃণমূলের ডেপুটি মেয়র আছেন, 10 জনের একটা কাউন্সিল আছে, এক্সিকিউটিভ কাউন্সিল, ওটাও তৃণমূলের। এবং তারা প্রথম নির্বাচন হওয়ার পরে যে কাজটা করবেন, নির্বাচন শেষ হওয়ার পরে প্রথম অধিবেশনে যে কাজটা করবেন, একজন স্পিকার নিয়োগ করবেন, নির্বাচিত করবেন। স্পিকারটাকে ওনার চেয়ারম্যান বলেন। এই চেয়ারম্যান বসবেন চেয়ারে, তারপর উনি মেয়র নির্বাচন করাবেন ওখানে। যিনি মেয়র হয়ে যাবেন তখন তার প্রেরোগেটিভ হচ্ছে একজন ডেপুটি মেয়র নিয়োগ করে এবং 10 জন কাউন্সিলর নিয়োগ করে তাদেরকে কাউন্সিল মানে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার করা। আর বাকি যারা আছেন তাদের মধ্যে থেকে ওই 10 জনের বা 11 জনের বিপরীতে কাউন্টার স্থায়ী কমিটি হবে, তারা স্থায়ী কমিটিতে আসবে। এইভাবে একটা জবাবদিহিতা নিশ্চিত হয়। এটাই উনি বলতে চেয়েছেন যে যে আমাদের যে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টারি সিস্টেম, আমাদের লোকাল গভর্নমেন্ট হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এখন যিনি মেয়র হচ্ছেন তিনি পুরো কাউন্সিল চালাচ্ছেন কিন্তু ওনার অফিসারদের নিয়ে, উনি কিন্তু কাউন্সিলরদের সাথে কিন্তু ওনার খুব একটা ইন্টারাকশন হয় না, হইলেও এটা ব্যক্তিগত। কিন্তু কাউন্সিলর হিসেবে কাউন্সিলে কিন্তু ইন্টারাকশনটা খুব লিমিটেড। স্থায়ী কমিটিগুলো অকার্যকর, যার ফলে কোনো জবাবদিহিতা নেই। জনাব আবু আলম শহীদ খান, আমরা অন্য আরেকটি বিষয়ে যেতে চাই, যেটি অবশ্য মেয়রকে নিয়ে। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় সিটির কর্পোরেশনগুলোর মেয়রের ক্ষমতা আসলে কতটুকু, মেয়রের জবাবদিহিতে বা কার কাছে, মেয়রের বসকে আমরা যদি ওভাবে প্রশ্নটি করি। 2009 সালের যে সিটি কর্পোরেশন আইন আছে ওটাতেই সমস্ত সিটি কর্পোরেশনকে কভার করা হয়েছে এবং সেই আইন অনুযায়ী ক্ষমতাটা পরিষদের, যেটা পরিষদ নির্বাচিত হবে এবং মেয়র হচ্ছে এক্সিকিউটিভ অথরিটি এবং মেয়র তার নিজে এবং তার কর্মচারীদের মাধ্যমে, কর্মকর্তাদের মাধ্যমে অথবা কাউন্সিলরদের মাধ্যমে এই অথরিটি প্রয়োগ করবেন। সুতরাং ওখানে একটা মেয়রাল বডি আছে এবং এটার প্রতি মাসের প্রথম সপ্তাহের একটি দিনে মিটিং হওয়ার কথা, প্রতি রেগুলার মিটিং, এবং এই মিটিংয়ে ডিসাইড হবে যে সিটি কর্পোরেশনটা কীভাবে চলবে এবং সিটি কর্পোরেশন কী কী করবে। এবং যেটা তোফায়েল আহমেদ সাহেব একটু আগে বললেন যে সিটি কর্পোরেশনের কতগুলো স্থায়ী কমিটি আছে এবং স্থায়ী কমিটিগুলোর প্রধান কিন্তু মেয়র নিজেই এবং স্থায়ী কমিটিগুলো বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে গঠিত। সুতরাং মেয়রের ক্ষমতা বলতে আমরা যা বুঝি, মেয়রের অনেক ক্ষমতা, অসীম ক্ষমতা বলতে পারেন, যে তার সিটির ব্যাপারে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তিনি যে রেভিনিউ কালেকশন করেন তার নিজস্ব তহবিলের মাধ্যমে এটা করতে পারেন এবং সেই ক্ষেত্রে তাকে কারো উপর নির্ভর করতে হচ্ছে না। জনাব আবু আলম শহীদ খান, আমি যদি একটু ভেঙে প্রশ্নটি করি, ধরা যাক ঢাকা সিটি কর্পোরেশন 11টি মন্ত্রণালয়, 56টি সংস্থা কাজ করে। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের কি যে ডেস্কো, আমি যদি বলি তিতাস, আমি যদি বলি আমাদের তার উপরে যে আইনটা আছে, যে আইন আছে, মেয়র আমন্ত্রণ জানালে 24টা অথরিটি, ঢাকাতে রাজধানীতে অনেক অথরিটি হয়েছে। এই প্রসঙ্গে আমি আপনাকে বলবো 24 জন শীর্ষ কর্মকর্তা মেয়রের মিটিং এ হাজির হওয়ার কথা। 27 জন শীর্ষ কর্মকর্তা, 27 জন শীর্ষ কর্মকর্তা এবং অন্যান্য সিটি কর্পোরেশনে একই ধরনের, তারা মেয়রের মিটিং হাজির কথা। ডেসার এমডি, আপনার ঢাকা ওয়াসার এমডি, চিফ ইঞ্জিনিয়ার, এই একদম শীর্ষ কর্মকর্তা পর্যায়ে তাদেরকে এখানে হাজির হওয়ার কথা। সুতরাং ওইখানে একটা কোঅর্ডিনেশনের রোল ছিল, কিন্তু আপনি যদি মিটিং নিয়মিত না করেন, আমরা যদি না বসি, তাহলে তার কোঅর্ডিনেশনটা হবে না। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে সিটি কর্পোরেশনগুলো যেভাবে গঠিত হয়েছে এবং যেভাবে আমরা অন্যান্য বিভাগ তৈরি করে ফেলেছি ইতিমধ্যে, সেখানে একটা কন্ট্রাডিকশন আছে এবং এইটা এভাবে চলতে পারে না। যেমন আমরা নতুন সিটি কর্পোরেশন যেগুলো করেছি, রংপুর সিটি কর্পোরেশন বা কুমিল্লা সিটি কর্পোরেশন, সেখানে কিন্তু আমরা এই ধরনের অথরিটি তৈরি করার ব্যাপারে একটা না সূচক বক্তব্য সরকারের কাছে দিয়েছিলাম, এই কারণেই যে বিভিন্ন অথরিটি ডেভেলপ করলে মেয়রের যে একটা পৌর কর্তৃপক্ষের যে ক্ষমতা থাকে বা সিটি কর্পোরেশন যে ক্ষমতা থাকে ওইটা খর্ব হয় এবং এটাতে কন্ট্রাডিকশন হয়, কাজ করতে অসুবিধা সৃষ্টি হয়। বেশির এম হায়দার আলী, আপনি কি মনে করেন? আমি আসলে জনাব তোফায়েল আহমেদের কাছে আগে একটু যেতে চাইছিলাম, আপনার অনুভূতি নিয়ে যাই, যে আসলে বাস্তবে মেয়র ডাকলে আসার কথা 27টা সংস্থার প্রধানদের, এরকম মিটিং হয় কিনা, কার্যকর মিটিং হয় কিনা, সমন্বয়টি সাধন হয় কিনা? কারণ আমরা যারা নাগরিক তারা কোনো ধরনের কোনো সমন্বয় আসলে দেখি না, এটা খালি চোখে দেখি না আর কি। বিশেষজ্ঞ যেটা জনাব আবু আলম শহীদ খান বলেছেন, আইনের মধ্যে আছেন যে প্রধান যিনি, যেমন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে, প্রথম নামটা কিন্তু বিভাগীয় কমিশনারের, ঢাকা এবং চট্টগ্রাম, কিন্তু ওনারা মিটিং এ যান না, সোজা কথা। ওনারা একজন অধস্থন কর্মকর্তাকে পাঠিয়ে দিচ্ছেন ওখানে, যার ওখানে উপস্থিতির ফলে কোনো মেজর সিদ্ধান্ত হওয়া যায় না। এটাও একটা। আরেকটা হচ্ছে মূলত এটা সিটি কর্পোরেশন আইনে কিন্তু ক্লিয়ার নাই, পৌরসভা আইনে কিন্তু এটা অনেকটা স্পষ্ট, যে সিটির প্ল্যানটা, মাস্টার প্ল্যানটা কে করবে। সিটির মাস্টার প্ল্যানটা পৌরসভার ক্ষেত্রে কিন্তু পৌরসভার যে রাইটটা আছে, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আবার কিন্তু ওই রকম ক্লিয়ার ম্যান্ডেট নাই যে পুরো প্ল্যানটা তারা করবে।
এটা খুবই ইন্টারেস্টিং। বেশ মাহাদির, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে এই ব্যাপারে আপনার মতামত শুনবো যে এটি এরকম হয়ে আছে কেন। আসলে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।